হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইস্যু কন্টেন্ট। আজকে আমরা পদার্থবিদ্যার একটি খুব গুরুত্বপূর্ণ এবং খুব ইন্টারেস্টিং শাখা নিয়ে আলোচনা করতে চলেছি, যার নাম কোয়ান্টাম মেকানিক্স। পদার্থবিদ্যার প্রধানত তিনটি শাখা, যথা ক্লাসিক্যাল মেকানিক্স, রিলেটিভিটি এবং কোয়ান্টাম মেকানিক্স। আমরা ক্লাসিক্যাল মেকানিক্স এবং রিলেটিভিটি নিয়ে অল্প বিস্তর সবাই জানি। এবার আমরা কোয়ান্টাম মেকানিক্স নিয়ে আলোচনা করতে চলেছি। তো বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক কোয়ান্টাম মেকানিক্সের আবিষ্কর্তা হিসেবে পরিচিত। তো কোয়ান্টাম মেকানিক্স বেসিক্যালি খুব গুরুত্বপূর্ণ এবং খুব জটিল একটা সাবজেক্ট। তো এটাকে ম্যাথামেটিক্যালি চিহ্নিত করা হয় কোয়ান্টাম মেকানিক্সকে, কারণ এটি এতটাই জটিল যে আমরা সাধারণ জীবনে এর তেমন কোনো নিদর্শন দেখতে পাবো না। কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের বেসিক ধারণাটা না থাকলে আমরা শ্রোডিঞ্জার বিড়ালের এক্সপেরিমেন্টটাকে বুঝতে পারবো না। তো কোয়ান্টাম মেকানিক্স কি না, ধরা যাক আমাদের চারপাশে বিভিন্ন বস্তু এখানে আছে। তো সেটাকে আমরা দেখলে সেটা কি বস্তু দিয়ে, লোহা না তামা কি দিয়ে গঠিত সেটা বুঝতে পারবো। কিন্তু সেই বস্তুটা আরো গভীরে ঢুকলে আমরা বস্তুটা জানি যে এটা তিনটি কণা দিয়ে তৈরি: ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। কিন্তু কোয়ান্টাম মেকানিক্স জানলে আমরা জানবো যে এর ভেতর আরো অনেক কণা তৈরি, মানে ইলেকট্রনের মানে প্রোটন এবং নিউট্রনের ভেতর আরো একটি কণা গঠিত, যেটাকে বলা কোয়ার্ক। অনেকগুলো কোয়ার্ক দিয়ে একটা প্রোটন অথবা একটা নিউট্রন গঠিত হয়। এটা হচ্ছে কণার একেবারে সূক্ষ্মতর স্তর। তো একটা কণা একদম সূক্ষ্ম, মানে একদম একক ইউনিটে কি অবস্থিত সেটা আমরা কোয়ান্টাম মেকানিক্স দিয়ে বুঝতে পারবো। অর্থাৎ কোয়ান্টাম মেকানিক্স খুব ছোট ছোট কণা, এদের আচরণের কথা বলে। তো কোয়ান্টাম মেকানিক্সের সব থেকে বেসিক এবং সব থেকে গুরুত্বপূর্ণ মতবাদটি হলো ডি ব্রগলির মতবাদ। যেটা কিনা, একটা ধরা যাক আমার হাতে একটা টর্চ আছে, এরকম একটা টর্চ আছে। টর্চটাকে আমি জ্বালালাম, এটা থেকে আলো বেরোচ্ছে। তো এই আলোটা, অনেকে বলবে যে এই আলোটা হচ্ছে একটা তরঙ্গ। কিন্তু আমরা জানবো যে আলো একটা মানে কণা দিয়ে তৈরি, অনেকগুলো কণা দিয়ে তৈরি, যাকে বলা হয় ফোটন। এটাকে গামা দিয়ে চিহ্নিত করা হয়, এটা হচ্ছে ফোটন। তাহলে এবার সমস্যাটা হচ্ছে, আলো যদি অনেকগুলো কণা নিয়ে তৈরি হয় তাহলে আমরা নিশ্চয়ই তাকে তরঙ্গ বলতে পারবো না। আবার আলো যদি তরঙ্গ হয়, আমরা কারণ সাধারণত আমরা নিজের চোখে আলোকে তার কণা হিসাবে দেখতে পাই না, তাকে আমরা একটা তরঙ্গ হিসাবেই দেখতে পাই। তাহলে সমস্যাটা হচ্ছে আলো কণা নাকি আলো তরঙ্গ। তো ডি ব্রগলি ম্যাথামেটিক্যালি প্রুফ করেছিলেন একটি সমীকরণ দিয়ে, যেটা এখানে দেখানোর কোনো প্রয়োজন নেই, যে আলো একটা যে কোনো একটা বস্তু, সেটা তরঙ্গও হতে পারে আবার সেটা কণাও হতে পারে। তো এটাকে কণা তরঙ্গ মতবাদ বলা হয়। তো এটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স একেবারে বেসিক ধারণা। এরপর কোয়ান্টাম মেকানিক্স আরেকটি গুরুত্বপূর্ণ ধারণা, যেটিকে বলা হয় স্টোডিঞ্জারের বিড়াল এক্সপেরিমেন্ট। ইনি হচ্ছেন বিজ্ঞানী এরউইন স্টোডিঞ্জার, যিনি একজন অত্যন্ত বিখ্যাত কোয়ান্টাম মেকানিক্সের প্রবক্তা ছিলেন। তো ইনি একটা থট এক্সপেরিমেন্ট বানিয়েছিলেন, একটা কাল্পনিক পরীক্ষা, যেটাকে বলে স্টোডিঞ্জারের বিড়াল এক্সপেরিমেন্ট। তো সেই এক্সপেরিমেন্টটা আমি দেখাচ্ছি। তো আগে বলে রাখা ভালো এক্সপেরিমেন্টটা কি জন্য বানানো হয়েছিল। এই এক্সপেরিমেন্টটা একটা সিস্টেম বা একটা জায়গা আছে, তাতে একটি ইলেকট্রন কোথায় থাকতে পারে বেশি তার প্রবাবিলিটি, এবং কোথায় থাকতে পারে না খুব কম সেটার প্রবাবিলিটি বের করবে। তো আশা করছি এটা অনেকের মাথার উপর দিয়ে যেতে পারে। তো ব্যাপারটাকে খুব ইজিলি এক্সপ্লেন করার জন্য, আমরা প্রত্যেকেই জানি যে সমস্ত বস্তু পরমাণু দিয়ে গঠিত। পরমাণুর মাঝখানে নিউক্লিয়াস থাকে, যেটি প্রোটন এবং নিউট্রন দিয়ে গঠিত, এবং তার চারপাশে কক্ষপথ অনেকগুলো আছে, তার মধ্যে দিয়ে ইলেকট্রন ঘুরে। তো এটা প্রথম রাদারফোর্ড বলেছিলেন এই মডেলটা, কিন্তু রাদারফোর্ড মডেলে কিছু ত্রুটি থাকার দরুন স্যার নিলস বোর আরেকটি মডেল বানিয়েছিলেন। তো তার মডেলে মাঝখানে নিউক্লিয়াস আছে এবং তার চারপাশে ইলেকট্রনরা তাদের কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে। কত সিম্পল দেখতে লাগছে, ইলেকট্রন এরকম রাউন্ড হয়ে তাদের কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আসলে কিন্তু এরকমটা না। পরে কোয়ান্টাম মেকানিক্স প্রবক্তারা, যার মধ্যে হাইজেনবার্গ এবং নিলস বোর অন্যতম প্রধান প্রবক্তা ছিলেন, তারা এটা বের করেছিলেন যে একটা নিউক্লিয়াস যাদের মধ্যে প্রোটন এবং নিউট্রন আছে, যার তার চারপাশে ইলেকট্রনরা কিন্তু এরকম গোল পথে আবর্তন করে না, তারা যেখানে খুশি থাকতে পারে। সরি, এটা নিউক্লিয়াস, তার নিউক্লিয়াসের চারপাশে কিন্তু তারা এরকম গোল পথে আবর্তন করে না, তারা যে কোনো জায়গায় থাকতে পারে। তারা একটা, আমরা এটাকে একটা বাড়ির দুষ্টু ছেলে হিসাবে বিবেচনা করতে পারি, যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় চুপ করে বসে থাকে না, সে চারিদিকে ছুটে ছুটে বেড়ায়। তো সেই জন্য চারপাশে এরকম ইলেকট্রন এরকম ঘুরে ঘুরে বেড়াতে পারে। অনেকটা মেঘের মতো দেখতে লাগে বলে এটাকে ইলেকট্রন ক্লাউড বলা হয়। এর মধ্যে যে কোনো একটা জায়গায় ইলেকট্রন থাকতে পারে। এবার বিজ্ঞানীরা বললো যে এর মধ্যে ঠিক কোন জায়গায় ইলেকট্রনটা আছে সেটা আমরা কি করে বুঝবো। তাহলে এটাকে একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বলে, যে যদি এটা একটা গ্রাফ হয়,
এটা হচ্ছে একটা স্পেস টাইম, অর্থাৎ সময় এবং স্থানের একটা স্পেস টাইম একটা গ্রাফ। তার মধ্যে এরকম একটা গ্রাফ আগে অঙ্কন করি। তো এই গ্রাফটা এখানে একটা দেখছি যে গ্রাফটা ওপর হচ্ছে নিচ হচ্ছে, আবার ওপর হচ্ছে নিচ হচ্ছে। তো গ্রাফটা সব থেকে উচ্চ স্তর, অর্থাৎ যেখানে সব থেকে বেশি গ্রাফটা উঁচু হয়েছে সেখানে ইলেকট্রন থাকার প্রবাবিলিটি সব থেকে বেশি, আর যেখানে সব থেকে নিচু হয়েছে সেখানে ইলেকট্রন থাকার প্রবাবিলিটি সব থেকে কম। তো আমাদের খোঁজার কাজ হচ্ছে এই যে ইলেকট্রনটা যেখানে খুশি থেকে থেকে একটা ক্লাউড তৈরি করেছে, এই ক্লাউডের মধ্যে, এই ক্লাউডের অঞ্চলটায় ইলেকট্রন থাকতে হবে, এর মধ্যে ইলেকট্রনকে থাকতে হবে। কিন্তু এর মধ্যে ঠিক নির্দিষ্ট কোন এক্স ওয়াই পজিশনে ইলেকট্রন থাকবে সেটা কিন্তু আমরা বলতে পারছি না। তো তার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ একটা থট এক্সপেরিমেন্ট বানিয়েছিলেন স্যার এরউইন শ্রোডিঞ্জার। তো এটাকে আগে এক্সপ্লেন করি। তো এখানে একটা রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল আছে, কালারটাকে চেঞ্জ করে নি। এটা হচ্ছে একটা রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল। এই রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল থেকে একটা রেডিও অ্যাক্টিভ তরঙ্গ নির্গত হবে। যে তরঙ্গটাকে ধরার জন্য এখানে একটা রেডিও অ্যাক্টিভ তরঙ্গ ডিটেক্টর আছে। সেই ডিটেক্টরের সাথে একটা হাতুড়ি জড়িত। যে হাতুড়িটা যদি রেডিও অ্যাক্টিভ ডিটেক্টর সক্রিয় হয়, তাহলে হাতুড়িটা সক্রিয় হয়ে গিয়ে এখানে একটা বিষের জার আছে, এই কাচের বিষের জারটাকে ভেঙে ফেলবে, এবং এই বিষটা বেরোলেই সেটা গ্যাসীভূত হয়ে যাবে, এবং সেই গ্যাসটা শুকে বিড়ালটা মরে যাবে। মানে বিড়ালকে মেরে ফেলার জন্য যত রকম পদ্ধতি করা দরকার সবকটাই কিন্তু এই সিস্টেমে করা আছে। আগে থেকেই ওয়ার্নিং দিয়ে রাখছি, এই এক্সপেরিমেন্টে কোনো বিড়াল হত হয়নি। তো এটা একটা থট এক্সপেরিমেন্ট, কাল্পনিক পরীক্ষা। তো এখানে রেডিও অ্যাক্টিভ তরঙ্গটা নির্গত হওয়ার প্রবাবিলিটি 50%, আর না নির্গত হওয়ার প্রবাবিলিটিও 50%, মানে হাফ হাফ প্রবাবিলিটি। তার মানে বিড়ালটা মরতেও পারে আবার নাও মরতে পারে। এখানেই কিন্তু ফান্ডাটা শুরু। আমাদের দেখতে হবে যে বক্সটা, এখানে একটা বক্সের মধ্যেই পুরো ঘটনাটা ঘটছে, বক্সের বাইরে থেকে কিছু দেখা যায় না। এবার এরউইন শ্রোডিঞ্জার বাইরে থেকে তো কিছু বুঝতে পারবে না যে বিড়ালটা তো মরেছে কি মরেনি। বিড়ালটা হাফ প্রবাবিলিটি হচ্ছে সে মরছে, হাফ মানে 50%, এবং হাফ প্রবাবিলিটি হচ্ছে বিড়ালটা মরেনি। তাহলে আমরা কি বুঝবো বিড়ালটা মরেছে না মরেনি? তো একটা নিলস বোর, বিজ্ঞানী নিলস বোর এবং বিজ্ঞানী হাইজেনবার্গ মিলে একটি ইন্টারপ্রিটেশন বানিয়েছিলেন, যার নাম হচ্ছে কোপেনহেগেন ইন্টারপ্রিটেশন। এটা কি বলে? কোপেনহেগেন ইন্টারপ্রিটেশন হচ্ছে, ধরুন রাত্রিবেলা আপনি ছাদে বসে আছেন এবং দেখছেন যে আকাশে চাঁদ আছে। এবার আপনি চোখ বন্ধ করলে কিন্তু আকাশের চাঁদটাকে দেখতে পাবেন না। কিন্তু যদি এরকম হতো যে আপনি চোখ বন্ধ করলে আকাশের চাঁদটা উধাও হয়ে যায়, আসলে এটা হয় না, কিন্তু যদি চোখটা বন্ধ করেন দেখবেন আকাশের চাঁদ উধাও হয়ে গেল। এবার আপনি তো বুঝতে পারছেন, আপনি চোখ বন্ধ করে আছেন। এবার চোখ বন্ধ করলে আপনি কি বুঝতে পারবেন যে আকাশের চাঁদটা আছে না চাঁদটা উধাও হয়ে গেছে? তো এটা কি, আমরা চোখ বন্ধ করলে চাঁদটা থাকা, আকাশে থাকার প্রবাবিলিটি 50%, এবং চারটা আকাশে না থাকার প্রবাবিলিটি 50%। তো এটাকে বলা হয় কোপেনহেগেন ইন্টারপ্রিটেশন। যখন আমরা একটা জিনিসকে অবজার্ভ করছি না, তাহলে সেটা সেখানে থাকতেও পারে নাও থাকতে পারে। তাহলে এই বিড়ালটা যখন এরউইন শ্রোডিঞ্জার এই পুরো ঘটনাটাকে একটা বাক্সের মধ্যে বন্দি করে দিয়েছে, তাহলে কিন্তু এরউইন শ্রোডিঞ্জার বলতে পারছেন না যে বিড়ালটা মরেছে কি মরেনি। বিড়ালটা মরার প্রবাবিলিটি হাফ, না মরার প্রবাবিলিটিও হাফ। তাহলে আমরা যদি একটা ঘটনাকে অবজার্ভ না করি, তাহলে কিন্তু ঘটনাটা যা খুশি হতে পারে। মানে আমরা আকাশের চাঁদটাকে যদি না অবজার্ভ করি, আকাশের চাঁদটা থাকতেও পারে নাও থাকতে পারে, 50-50 প্রবাবিলিটি। তো এটাকে কোপেনহেগেন ইন্টারপ্রিটেশন বলা হয়। একই জিনিস হচ্ছে স্যার এরউইন শ্রোডিঞ্জারেরও এই পরীক্ষাটা, যেটি কোপেনহেগেন ইন্টারপ্রিটেশনে একটা প্র্যাকটিক্যাল ধারণা মানুষের কাছে জন্মেছিলেন। তো এর সাথে ইলেকট্রনের কি সম্বন্ধ? একটা ঘটনা, সেই ঘটনাটাকে কোয়ান্টাম মেকানিক্সে সাই দ্বারা নির্ধারিত করা হয়। এটা সাই, সাই মানে হচ্ছে একটা কোয়ান্টাম ঘটনা ঘটছে। এবার এই সাই এর মধ্যে যতগুলো ঘটনা, অর্থাৎ আমরা যদি চোখ বন্ধ করি দুটো ঘটনা ঘটবে, হয় আকাশে চাঁদটা থাকবে, নয় আকাশে চাঁদটা থাকবে না। তার মানে এই সাই এর মধ্যে দুটো ঘটনা ঘটতে পারে। সাই ইজ ইকুয়ালস টু, এটা হচ্ছে থাকবে আর এটা হচ্ছে থাকবে না। দুটো ঘটনা ঘটতে পারে। যদি আমরা চোখটা বন্ধ করি দুটো কোয়ান্টাম স্টেট হবে, এক থাকবে নয়তো থাকবে না। কিন্তু আমরা যখনই চোখটা খুলে আকাশের চাঁদটাকে অবজার্ভ করব, তাহলে কিন্তু আমরা বুঝবো যে চাঁদটা আছে কি নেই। তার মানে কোন একটা ঘটনাকে যতক্ষণ না আমরা অবজার্ভ করব, ঘটনাটা কিন্তু যা খুশি হতে পারে। যেমন ধর এরকম একটা, যদি এরকম একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হয়
তাহলে আমরা যদি সেই ডিস্ট্রিবিউশনটাকে দেখি, তখনই কিন্তু ডিস্ট্রিবিউশনটা কোল্যাপস করবে। মানে যদি একটা ইলেকট্রন যদি এরকম করে একটা ক্লাউডের মধ্যে ঘোরাফেরা করে, তাহলে কিন্তু আমরা জানবো না যে ইলেকট্রনটা, যতক্ষণ না না দেখবো আমরা জানবো না ইলেকট্রনটা কোথায় আছে। কিন্তু যেই আমরা ইলেকট্রনটাকে এই ক্লাউডের মধ্যে দেখবো, তার মানে আমরা বুঝবো যে ইলেকট্রনটা ঠিক কোথায় আছে। অর্থাৎ কোপেনহেগেন ইন্টারপ্রিটেশন বলে যে একটা ঘটনাকে আমরা যতক্ষণ না দেখবো, অর্থাৎ অবজার্ভ করবো, ততক্ষণ কিন্তু আমরা বলতে পারবো না যে ঘটনাটা আদৌ ঘটেছে কি ঘটেনি। এই ঘটনাটারই প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট হলো শ্রোডিঞ্জারের বিড়াল এক্সপেরিমেন্ট। মানে আমরা যতক্ষণ বক্সটা খুলে দেখবো যে বিড়ালটা বেঁচে আছে কি বেঁচে নেই, ততক্ষণ কিন্তু বিড়ালটা একই সাথে বেঁচেও থাকবে, আবার একই সাথে মরেও যাবে। এটাই হচ্ছে কোপেনহেগেন ইন্টারপ্রিটেশন। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের উৎসাহিত করতে কমেন্ট করবেন। আমাদের সোশ্যাল মিডিয়া লিংক ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া আছে। তো আজকের মতো এরকমই থাক। ধন্যবাদ।